ঠিক আছে, চলুন আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি সরাসরি শুরু করা যাক। একদিকে পরিচ্ছন্ন পারমাণবিক শক্তির বিশাল আর অবিশ্বাস্য সব সম্ভাবনা, অন্যদিকে মানুষের সামান্য একটি ভুলের কারণে সৃষ্ট এমন এক ভয়াবহ তেজস্ক্রিয় পরিণতি যার রেশ থেকে যায় অন্তত ২০,০০০ বছর। এই দুই চরম বাস্তবতার তুলনামূলক চিত্র নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব ক্ষমতা, সম্ভাবনা ও ঝুঁকি, এরপর পারমাণবিক বিপর্যয়ের ব্যবচ্ছেদ, রূপপুরে মানুষের ভূমিকা, উপেক্ষিত সতর্কতা ও রেড ফ্ল্যাগ, এবং সবশেষে বিপুল অর্থনৈতিক ক্ষতির দিকগুলো। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ক্ষমতা, সম্ভাবনা এবং ঝুঁকি। পারমাণবিক শক্তির আসল আকর্ষণটা আসলে কোথায়? যে কোনো দেশ কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো এত বিশাল একটা ঝুঁকি নেয়? এর পেছনের গাণিতিক হিসাবটা জানলে সত্যিই অবাক হতে হয়। একবার ভেবে দেখার চেষ্টা করি, ৬০ টন তেল বা ১০০ টন কয়লা পুড়িয়ে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, ঠিক সেই একই পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব মাত্র ৬০ কেজি ইউরেনিয়াম থেকে। মানে ভরের দিক থেকে পার্থক্যটা আকাশ পাতাল। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে ক্ষতিকর কোনো ধোঁয়া বা গ্যাস বের হয় না। ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন না করার কারণেই এটিকে পরিচ্ছন্ন জ্বালানি বা ক্লিন এনার্জি বলা হয়। কিন্তু প্রাপ্ত তথ্যসূত্রগুলো একটা বিষয় বারবার সতর্ক করছে: এই বিপুল শক্তির সাথে মানুষের ভুলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি জড়িত। মানে এখানে ছোটখাটো ভুলেরও কোনো ক্ষমা নেই। আর এই ভুলের পরিণতি কি হতে পারে সেটা বোঝার জন্য আমাদের দ্বিতীয় পর্বে যেতে হবে, পারমাণবিক বিপর্যয়ের ব্যবচ্ছেদ, চেরনোবিলের ব্যর্থতা। ১৯৮৬ সালে ২৬ এপ্রিলে চেরনোবিল বিপর্যয়ের কথা আমরা অনেকেই জানি। কিন্তু মজার বা বলা যায় ভয়ঙ্কর ব্যাপার হলো, এটি কেবল পদার্থবিজ্ঞানের কোনো ব্যর্থতা ছিল না, এটি ছিল এক চরম ব্যবস্থাপনাগত ব্যর্থতা। মূল ঘটনাটি ঘটেছিল যখন বিজ্ঞানীরা ৪ নম্বর চুল্লির ওপর একটি ব্যাকআপ জেনারেটর পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন, আর সেটা করতে গিয়ে চুল্লি ঠান্ডা রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রোটোকলগুলো তারা আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলেন। ঘটনাটা কিভাবে হাতের বাইরে চলে গেল সেটা একটু খেয়াল করি। চুল্লির শক্তি যখন কমে গিয়ে জেনন গ্যাস জমা হতে শুরু করল, তখন শিফট সুপারভাইজার সেটা আমলে নিলেন না। উল্টো বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য তিনি কর্মীদের কন্ট্রোল রডগুলো বের করে আনার নির্দেশ দিলেন। চুল্লির ভেতরে সবসময় অন্তত ১৫টি কন্ট্রোল রড থাকা যেখানে বাধ্যতামূলক, সেখানে কর্মীরা মাত্র ৮টি রড ভেতরে রেখে বাকি সবগুলো বের করে আনেন। আর এর ফলেই বিদ্যুৎ উৎপাদন মুহূর্তের মধ্যে লাফিয়ে ৩৩,০০০ মেগাওয়াটে গিয়ে ঠেকে। এই চরম অবহেলার পরিণতি কী ছিল? কন্ট্রোল রডগুলোর মাথায় ফাঁকা গ্র্যাফাইটের কারণে মুহূর্তেই বিশাল এক বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণটি জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়েও অন্তত ৪০০ গুণ বেশি শক্তিশালী তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেয়, যার ফলে ওই পুরো এলাকাটি আগামী ২০,০০০ বছরের জন্য মানুষের বসবাসের অযোগ্য একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। চেরনোবিলের সেই ভয়াবহ ইতিহাস থেকে এবার আমরা বর্তমানের দিকে তাকাই। আমাদের তৃতীয় পর্ব, রূপপুরে মানুষের ভূমিকা, একটি আধুনিক মেগা প্রজেক্ট। বাংলাদেশের ১,৩৯,০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে উঠে আসা প্রতিবেদনগুলো কিন্তু অতীতের সেই ভয়াবহ ভুলগুলোর কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। সূত্রগুলো অত্যন্ত নিরপেক্ষভাবে বেশ কিছু গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে। যেমন ধরুন, প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে প্রায় ৬,০০০ টাকা, আর শীতের গায়ে দেওয়ার এক একটা কমফোর্টারের দাম ধরা হয়েছে ১৬,৮০০ টাকা। তবে এর চেয়েও শিওরে ওঠার মতো বিষয় হল প্রকল্পের মানব সম্পদ বিভাগের প্রধানের একটি কথিত মন্তব্য। তিনি নাকি বলেছিলেন, এখানে আমাদের এত মেধাবী লোকজনের দরকার নাই, আমাদের দরকার কিছু চাকর পাওয়ার প্ল্যান্টের সুইচ টিপার জন্য। এই অভিযোগ যদি সত্যিই হয়, তবে তা পরিষ্কারভাবে প্রমাণ করে যে এই প্রশাসন প্রযুক্তিগত দক্ষতার চেয়ে আজ্ঞাবহতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর চেয়ে বিপজ্জনক চিন্তাধারা আর কি হতে পারে? এখানেই শেষ নয়। সূত্রগুলো বলছে যে এখানকার চেন অফ কমান্ড মারাত্মকভাবে ভেঙে পড়েছে। মূল অপারেশন বা কন্ট্রোল রুমে পদার্থবিজ্ঞান এবং নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষদের বসিয়ে রাখা হয়েছে, অথচ যারা প্রকৃত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার তাদের এই কোর অপারেশনে জায়গাই দেওয়া হয়নি। উল্টো ১০ বছরের বন্ডের স্বাক্ষর বরা, আগে চাকরি ছাড়লে ১ কোটি টাকা জরিমানার মতো নানা আমলাতান্ত্রিক বাধা দিয়ে তাদের রীতিমতো দমিয়ে রাখা হয়েছে। এই প্রশাসনিক বিশৃঙ্খলার সূত্র ধরেই আমরা চলে আসছি চতুর্থ পর্বে, উপেক্ষিত সতর্কতা এবং রেড ফ্ল্যাগ। প্রশাসনিক এই ডামাডোলের পাশাপাশি পাওয়ার প্ল্যান্টের মূল নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এখন মারাত্মক কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত সামনে আসতে শুরু করেছে। অত্যন্ত উদ্বেগজনক একটা অভিযোগ হলো, রূপপুরে প্রাইমারি সার্কিটের সেফটি ভালভ না বসিয়েই নাকি জোড়াতালি দিয়ে পরীক্ষা চালানো হয়েছে।
আমাদের মনে রাখা দরকার ঠিক এই সেফটি ভালভের ত্রুটির কারণেই কিন্তু আমেরিকার পেনসিলভেনিয়ায় 3 মাইল আইল্যান্ড পারমাণবিক দুর্ঘটনাটি ঘটেছিল। বিষয়টা কিন্তু এখানেই থেমে নেই। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA ফায়ার সেফটি এবং অপারেশনাল সুপারভিশন নিয়ে ইতোমধ্যে মোট ১৩টি আনুষ্ঠানিক সাজেশন বা পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা পরিষ্কার করে বলছেন, এগুলোকে শুধু সাধারণ সাজেশন ভাবলে বিরাট ভুল হবে। এগুলো আসলে ১৩টি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। এদিকে ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সূত্র অনুযায়ী নতুন একটি অত্যন্ত কঠোর চাকরিবিধি জারি করে কোনোরকম কারণ দর্শানো ছাড়াই ১৮ জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে প্রজেক্ট থেকে রাতারাতি বরখাস্ত করা হয়। দক্ষ জনবল এভাবে ছাঁটাই করার এই ঘটনাটি যে কত বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে তা বলাই বাহুল্য। এখন আমরা দেখব এই পুরো পরিস্থিতির আর্থিক দিকটি। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, বিপুল অর্থনৈতিক ক্ষতি। তাৎক্ষণিক এই নিরাপত্তা ঝুঁকিগুলোর পাশাপাশি অব্যবস্থাপনার কারণে জনগণের অর্থের যে কী পরিমাণ অপচয় হচ্ছে তা ভাবলেও অবাক হতে হয়। সময়মতো কাজ শেষ না হওয়া এবং প্রশাসনিক নানা বিলম্বের কারণে এই প্রজেক্টের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত টানা হয়েছে। আর এর ফলেই বাজেটের আকার অবিশ্বাস্যভাবে প্রায় ২৩% বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১,৩৯,২৭৪ কোটি টাকায়। আর্থিক এই ক্ষতির পরিমাণটা আসলে কত বিশাল? সূত্রগুলো বলছে, প্রজেক্ট যত পেছাচ্ছে রাশিয়ান ঠিকাদারদের তত লাভ হচ্ছে। কারণ ছুটির দিন সহ প্রতিদিন তারা আনুমানিক ১১ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন। অন্যদিকে সময় মতো বিদ্যুৎ উৎপাদন শুরু করতে না পারার কারণে বছরে আমাদের হারাতে হচ্ছে প্রায় ১১,০০০ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব। পরিস্থিতি আরও কতখানি জগাখিচুড়ি পাকিয়েছে তার প্রমাণ হল আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ। বলা হচ্ছে, প্রথম ইউনিটের কাজ শেষ করতে এবং নষ্ট মেশিন ঠিক করতে নাকি দ্বিতীয় ইউনিট থেকে অনেক যন্ত্রাংশ খুলে আনা হচ্ছে। এই ধরনের স্পর্শকাতর একটা প্রজেক্টে এমন জোড়াতালির কাজ পুরো বিদ্যুৎ কেন্দ্র দিকে শেষমেশ একটি অকেজো সাদা হাতিতে পরিণত করার বিরাট ঝুঁকি তৈরি করেছে। হ্যাঁ, এটা ঠিক যে রূপপুরে অত্যাধুনিক থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ভূমিকম্প বা বন্যার মতো বড় দুর্যোগও মোকাবিলা করতে সক্ষম। কিন্তু সূত্রগুলো অত্যন্ত ভয়ঙ্কর একটি উপমা টেনেছে। তারা বলছে, এত শক্তিশালী আর অত্যাধুনিক একটি প্রযুক্তিকে এমন অদক্ষ ও অযোগ্য প্রশাসনের হাতে তুলে দেওয়াটা ঠিক একটা বানরের হাতে AK-7 রাইফেল তুলে দেওয়ার মতোই বিপজ্জনক। আর এখানেই আমাদের মনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে ধাক্কা দেয়, যখন অত্যাধুনিক প্রযুক্তির সাথে মানুষের সীমাহীন অব্যবস্থাপনা আর প্রশাসনিক ব্যর্থতার মিশ্রণ ঘটে, তখন আসল ঝুঁকির মাত্রা ঠিক কতটা ভয়াবহ হতে পারে। অযোগ্য প্রশাসনের হাতে পরিচালিত হলে থার্ড জেনারেশন রিয়্যাক্টর কি সত্যিই আমাদের জন্য নিরাপদ? এই প্রশ্নটার উত্তর নিয়ে আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।